অর্থ বছরের শুরুতেই রাজস্ব আদায়ে তোড়জোড়। আয়ের লক্ষ্য পূরণে যন্ত্রের ব্যবহার বাড়াচ্ছে এনবিআর। চেষ্টা চলছে নতুন নতুন খাত শনাক্তের। কমিশন বৃদ্ধির দাবিতে আন্দোলনের আলটিমেটাম। সিএনজি ফিলিং স্টেশন মালিক সমিতির ৩০ জুলাই ৬ ঘণ্টা স্টেশন বন্ধের ঘোষণা। বৃষ্টি আর ঢলের পানির তোড়ে ক্ষতিগ্রস্ত গ্রামীণ সড়ক। হাওড়া অঞ্চলে তলিয়েছে ধানের বীজতলা। শেরপুরে ডুবেছে মাছের ঘের। দর্শক আমন্ত্রণ বিজনেস টুডেতে, আপনাদের সাথে আছে আমি কাশফিয়া রুহি। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত। রাজস্ব আদায়ের রেকর্ড ঘাটতিতে এনবিআর। বছর শেষের লক্ষ্য থেকে দূরে জাতীয় রাজস্ব বোর্ড। গেল অর্থ বছরের প্রাথমিক আদায় তথ্যে মিলেছে এমনই ইঙ্গিত। অভ্যন্তরীণ আয় বাড়াতে চলতি অর্থ বছরের শুরু থেকেই কাজ শুরু করেছে নিয়ন্ত্রক এই সংস্থা। বিশাল রাজস্ব লক্ষ্য পূরণে বাড়ানো হচ্ছে যন্ত্রের ব্যবহার। চেষ্টা চলছে নতুন নতুন খাতের শনাক্তের। দুই ভাগে বিভক্তি করা নিয়ে গেল অর্থবছরের বড় একটা সময় জুড়েই এনবিআরে ছিল টালমাটাল অবস্থা। আন্দোলনে অংশ নেয় কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে নেওয়া হয় শাস্তিমূলক ব্যবস্থা। ফলাফল, রাজস্ব আহরণে ঘটেছে ছন্দপতন। সার্বিক আদায় চিত্রে স্পষ্ট হয়েছে যার প্রভাব। সদ্য সমাপ্ত অর্থবছরে এনবিআরের আদায় লক্ষ্য ছিল ৫,০৩,০০০ কোটি টাকা। প্রাথমিক হিসাবে রাজস্ব আদায় হয়েছে ৪,১৫,০০০ কোটি টাকা। বড় হয়েছে ঘাটতির অঙ্ক, তবে আগের বছরের চেয়ে প্রবৃদ্ধি ১২%। এমন এক বাস্তবতায় চলতি অর্থ বছরে ধরা হয়েছে বিশাল রাজস্ব লক্ষ্য, যার আকার ৬,৯৫,০০০ কোটি টাকা। এর মধ্যে শুধু এনবিআরকে আদায় করতে হবে ৬,০৪,০০০ কোটি টাকা। প্রশ্ন হচ্ছে, আদায় বাড়াতে কি কৌশল নেওয়া উচিত? টোটাল যে ৪০ লাখ বা ৩৭ লাখ ফ্ল্যাট ওনার যে ঢাকাতে মধ্যে আছে, তারা সবাই ট্যাক্স নেটের ভিতরে আছে কিনা, এই জায়গাগুলো আমার মনে হয়। তো যারা ট্যাক্স নেটের বাইরে আছে, শুধু ঢাকা না, সারা বাংলাদেশের মধ্যেই আমার মনে হয় পোটেনশিয়াল ট্যাক্স পেয়ার কারা, সেইগুলো যদি আমরা আইডেন্টিফাই করতে পারি, অন্তত কোটিখানিক ট্যাক্স পেয়ার্স আমাদের এখানে হতে পারে। উৎপাদন বৃদ্ধি পেলে রাজস্ব আদায়ে উল্লম্ফন হয়, তবে ব্যবসায়ীদের প্রশ্ন, যারা কর দেয় তাদের উপরই বড় লক্ষ্য চাপিয়ে দেওয়া হয়। আমাদের চিন্তাটা হচ্ছিল যে এই বর্ধিত আয়টা কিভাবে করবে এনবিআর, কারণ দীর্ঘদিন আমরা ট্যাক্সের নেটটা বাড়াতে পারিনি। প্রচুর লোক কিন্তু ট্যাক্সের আওতায় আসার যোগ্যতা রয়েছে, কিন্তু তাদেরকে আমরা আনতে পারছি না, যার জন্যে ভিএটি দেয় মাত্র ৯ লক্ষ ফার্ম এবং ইন্ডিভিজুয়াল। তো এইটা দিয়ে তো রেভিনিউ কালেকশনের যে টার্গেট সেটা পূরণ করা সম্ভব না। এনবিআরের শীর্ষ পদে এসেছে পরিবর্তন। রাজস্ব আদায়েও নেওয়া হচ্ছে নতুন নতুন কৌশল। লক্ষ্য পূরণে বাস্তবায়ন হবে নতুন উদ্যোগ। আমাদের হিউম্যান টাচ দিয়ে অনেক কাজ করতে হচ্ছে। আমাদের সিলেকশন প্রসেসটা অনেক সময় আমরা ম্যানুয়ালি আমরা করার চেষ্টা করি, সেই জায়গা থেকে আমরা কিন্তু বেরিয়ে যাচ্ছি। আপনারা জানেন যে একটা অর্গানাইজেশন যদি আমরা সক্ষম করতে চাই, তাহলে অনেকগুলো কম্পোনেন্ট আমাদের কাজ করতে হয়। তার মধ্যে একটি অন্যতম হচ্ছে যে আমাদের ডিজিটালাইজেশনের কোনো বিকল্প নেই। আমাদের সমস্ত কর্মকাণ্ড যদি আমরা অটোমেটেড সিস্টেমের মধ্যে দিয়ে করি, হিউম্যান টাচ ছাড়া, তাহলে কিন্তু এই কথাটি থাকবে না যে এখানে ভীতির কোনো সম্ভাবনা আছে। নতুন বাজেটে কর কাঠামোতে নেওয়া হয়েছে নানামুখী পদক্ষেপ। একদিকে যেমন দেয়া হয়েছে কর ছাড়, অন্যদিকে কৌশলে করজালে আবদ্ধ হয়েছে সাধারণ মানুষ। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। কমিশন বৃদ্ধির দাবিতে আগামী ৩০ জুলাই সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত সারা দেশে সকল সিএনজি ফিলিং স্টেশন বন্ধের ঘোষণা দিয়েছে বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন মালিক সমিতি। দুপুরে রাজধানীর বিজয়নগরে সংগঠনটির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জানানো হয়, দাবি আদায় না হলে ২৩ অগস্ট থেকে সারা দেশে অনির্দিষ্টকালের জন্য সকল সিএনজি ফিলিং স্টেশন বন্ধ করে দেওয়া হবে। এ সময় কমিশন ৮ টাকা থেকে বাড়িয়ে ন্যূনতম ১৩ টাকা ৯৬ পয়সা করার দাবি জানান সংগঠনের নেতারা। পাশাপাশি সরকারের সাথেও আলোচনা চলবে। গত ১১ বছরে অস্বাভাবিক মূল্যস্ফীতি, ন্যূনতম মজুরি বৃদ্ধি, যন্ত্রাংশের উচ্চমূল্য এবং ব্যাংক গ্যারান্টি ও ইজারা ফি বাড়ায় এই ব্যবসায় চরম সংকট তৈরি হয়েছে বলেও দাবি করে মালিক সমিতি। ৩০শে জুলাই তারিখে সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত আমাদের স্টেশন বন্ধ রাখব। লোকসান আমরা আর টানতে পারছি না। এখন এই লোকসানের বোঝাটা যদি সরকার সমাধানের ব্যবস্থা না করে,
সেক্ষেত্রে আগামী 23/8 তারিখ থেকে আমাদের স্টেশনসমূহ, সারা দেশের স্টেশনসমূহ আমরা বন্ধ রাখবো। আমরা আবারও আমানতের টাকা ফেরতের দাবিতে রাস্তায় নেমেছে একীভূত হওয়া 5 ব্যাংকের আমানতকারীরা। হেয়ারকাট বাতিলের প্রজ্ঞাপন জারি সহ আমানতের পুরো টাকা ফেরতের দাবি জানিয়ে সকালে বাংলাদেশ ব্যাংকের সামনে মানববন্ধন করেন তারা। সংসদে অর্থমন্ত্রী সুদ সহ আমানতের পুরো টাকা ফেরতের যে ঘোষণা দিয়েছেন তা খুব দ্রুত প্রজ্ঞাপন আকারে প্রকাশের দাবি জানানো হয় মানববন্ধনে। সেই সাথে সম্মিলিত ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ লেনদেন কার্যক্রম দ্রুত চালুর দাবি জানান আমানতকারীরা। ব্যাংকে গেলে সরকার ঘোষিত স্কিম অনুযায়ী টাকা ফেরত পাওয়া যায় না এমন অভিযোগ করে নেতৃবৃন্দ বলেন, অনুদান নয়, আমানতকারীদের সঞ্চিত অর্থ দ্রুত সময়ের মধ্যে ফেরত দিতে হবে সরকারকে। পরে বাংলাদেশ ব্যাংকের সামনে থেকে মিছিল নিয়ে সচিবালয়ের দিকে রওনা দেন 5 ব্যাংকের আমানতকারীরা। আজকে আমি ব্যাংক গার্ডে রেখে আমি অসহায়। মাননীয় অর্থমন্ত্রী উনি সংসদে কিছুদিন আগে একটা বলছেন হেয়ার কাট আর থাকবে না, হেয়ার কাট বাতিল হবে। এই আমানতকারীদের হেয়ার কাট বাতিল করে প্রজ্ঞাপন জারি করে অর্থ মন্ত্রণালয়ের মাধ্যমে অতি দ্রুত টাকা ফেরতের। বিদায়ী অর্থ বছরের 11 মাসে সবচেয়ে বেশি রেমিটেন্স এসেছে সৌদি আরব থেকে। এই সময় সর্বোচ্চ 527 কোটি 97 লাখ ডলার এসেছে মধ্যপ্রাচ্যের এই দেশটি থেকে, যা মোট রেমিটেন্স আয়ের 16%। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে দেখা যায়, গত অর্থ বছরের 11 মাসে বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রবাসীরা মোট 3,277 কোটি মার্কিন ডলারের রেমিটেন্স পাঠিয়েছেন। শীর্ষ 5টি দেশ থেকে এসেছে 2,025 কোটি ডলার বা প্রায় 62%। দেশগুলো হচ্ছে সৌদি আরব, যুক্তরাজ্য, সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়া ও যুক্তরাষ্ট্র। মূলত এসব দেশে বিপুল সংখ্যক বাংলাদেশি কর্মী ও প্রবাসী অবস্থান করায় এসব দেশ থেকে প্রবাসী আয়ের বড় অংশ এসেছে। দ্বিতীয় সর্বোচ্চ 468 কোটি 58 লাখ ডলার আসে যুক্তরাজ্য থেকে। সংযুক্ত আরব আমিরাত থেকে 427 কোটি 82 লাখ ডলার, মালয়েশিয়া থেকে এসেছে 322 কোটি এবং যুক্তরাষ্ট্র থেকে 278 কোটি 96 লাখ ডলার পাঠিয়েছেন প্রবাসীরা। চলতি বছরের জুন মাসের রেমিটেন্সের তথ্য এখনও প্রকাশ করেনি বাংলাদেশ ব্যাংক, তবে গতি প্রবাহ বেশ ভালো। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম বেড়ে যাওয়ায় ভ্যাট সহ নতুন দর নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। এবার 1033 টাকা বাড়িয়ে প্রতি ভরির দাম 2,21,441 টাকা। সকাল থেকে কার্যকর হয়েছে নতুন দর। 21 ক্যারেট প্রতি ভরি স্বর্ণের মূল্য 2,11,468 টাকা আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে 1,48,366 টাকায়। চলতি বছরে এ নিয়ে দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে 92 বার, যেখানে 45 দফা বেড়েছে, কমানো হয়েছে 46 বার, আর একবার ভ্যাট সমন্বয় করেছে বাজুস। বৃষ্টি আর ঢলের পানিতে দেশের কয়েকটি জেলায় প্লাবিত নিম্নাঞ্চল। নেত্রকোনার কলমাকান্দা উপজেলার খারনই ও নাজিরপুর ইউনিয়নের 15টি গ্রামের বাড়িঘরে পানি ঢুকেছে। নিম্নাঞ্চলের রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় ব্যাহত হচ্ছে যোগাযোগ ব্যবস্থা। ঢলের পানির তোড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে গ্রামীণ সড়ক, তলিয়েছে আমনের বীজতলা। বাড়ি ঘরে পানি উঠতে গেছে, রান্নাবাড়ি নাই, এরপরে মনে করেন এই জ্বালা টালা যা পালাইছিলাম সব ক্ষয়ক্ষতি নষ্ট হয়েছে। নদী বাড়ি আমার একসাথ ভেঙে গেছে, রাস্তা ভেঙে গেছে, গরু পানি গরু রাখতে না, পুকুরে মাছ টাছ সব বাঁচাই গেছে। বৃষ্টি না থাকায় শেরপুরের সবগুলো নদ নদীর পানি কমতে শুরু করেছে। মহারশী, সোমেশ্বরী ও চেল্লাখালী নদীর পানি বিপদসীমার নিচে বইছে। পানি নেমে গেছে ঝিনাইগাতি বাজার সহ নিম্নাঞ্চল থেকে। সোমবারের আকস্মিক ঢলে ভেসে গেছে অনেক মাছের ঘের, ক্ষতিগ্রস্ত বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান। পানি বাড়ছে তিস্তায়। রংপুরের গঙ্গাচড়া, কাউনিয়া ও পীরগাছা এলাকার নিম্নাঞ্চল ও চরাঞ্চলে পানি ঢুকেছে। অনেক এলাকায় বাড়িঘরেও ঢুকেছে পানি, তলিয়েছে রাস্তাঘাট, উঠতি বোরোধান ও বাদামের আবাদ। গঙ্গাচড়ার নোহালির ব্রিকবাজার, মিনার বাজার, ছাওলা সহ বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে ভাঙন। জমি জায়গা যা সব আমাদের গেছে, কিন্তু আমরা যে বাড়িটা করে আসি এই বাড়িও আমাদের থাকবে না। যত দ্রুত সম্ভব সরকারের কাছে আমাদের আবেদন, সরকারের কাছে আমাদের অনুরোধ, আমাদের যেন রক্ষা করে। এই আমি বাড়ি ভাঙবার হলো 6 মাস, আবার যদি বাড়ি ভাঙি এই টাকা পয়সা আমি কোথায় পাবো? আমরা অনেক মানুষ, হাজার হাজার মানুষ এখানে চরাঞ্চলে আমরা বসবাস করি, খুব দুর্যোগে করি। আমরা সরকারের কাছে আবেদন করি, এটার জন্য আমাদের কাজটা চাই। দর্শক, এ বিষয়ে আরও জানাচ্ছেন রংপুরের সহকর্মী সরকার মাজহারুল মান্নান। মাঝার কৃষিতে প্লাবন ও নদী ভাঙনের কেমন প্রভাব পড়েছে? রুহি, বরাবরই যেটা হয় আপনি জানেন যে এই তিস্তার দুই পাড়ে এবং তিস্তার যে চরাঞ্চল আছে
সেই খেলায় কিন্তু তাদের বড় ঘটনা হয় দেখা যায়। এবং এই যে ইনফ্রাস্ট্রাকচারের করা হচ্ছে ঘের আছে, সেই ঘেরগুলো আসার কারণে আমরা গতকাল কথা বলেছিলাম যখন সব কাজগুলি তারা চলে যাচ্ছে। আমরা এই ঘেরের যিনি মালিক আমরা কাছে আসছি, আপনি তো মনে হয় ঘেরের মালিক, কি হয়েছে বলেন তো এই বন্যার মালিক? আমরা যে ঘেরের মালিক, কি হয়েছে বলেন তো এই বন্যার কারণে? এই বন্যার কারণে ভাঙে যে মাছগুলো শোক বাড়ে গেছে। কত টাকার মাছ ছাড়ছিলেন? মাছ ৭৭৫ কেজি ৮০০ টাকা করে মন। ৭৫ কেজি ১৮০০ টাকা করে মন? হ্যাঁ, না ৮০০ টাকা, ৮০০০ টাকা, ৮০০০ টাকা। ৮০০০? হ্যাঁ। এখন মাছ নাই, মাছ শোক চলে গেছে। যে যখন টাকা দিয়ে মাছের পোনাগুলো কিনছিলেন তখন কি ঋণ করছিলেন? না, ঋণ করছিল বেড়ার কাছে ৫০০০ টাকা নিয়েছিল, আর মোড় আসলো তার সুদে ছাড়ি দিয়েছি, মাছগুলো চলে গিয়েছে, বেড়া হয়ে যায়, ঢাকা চলে গিয়েছে। তাহলে এবার কি হবে? এবার তো মাছ চলে গেছে, কি নাম আপনার? আমার নাম সৈয়দ আলী। এই যে সৈয়দ আলী, তিনি যেটি বলছিলেন যে এরকম কিন্তু অসংখ্য মাছের ঘের, অর্থাৎ কৃষিতে যে শুধু এই মাছের নষ্ট হয়েছে সেটা নয়, আপনি জানেন যে এখন হচ্ছে যে আমনের আবাদ লাগানোর সময় এবং যে বীজতলাগুলো আছে সেই বীজতলাগুলো কিন্তু নষ্ট হয়ে গেছে। অর্থাৎ আবার যদি নতুন করে ধন্যবাদ। জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব কাটিয়ে উঠতে কুড়িগ্রামে কৃষি জমিতে জনপ্রিয় হচ্ছে জৈব সারের ব্যবহার। এতে একদিকে যেমন মাটির উর্বরতা ও ফসলের উৎপাদন বাড়ছে, অন্যদিকে রাসায়নিক সারের ব্যবহার কমায় সুরক্ষিত হচ্ছে পরিবেশ। একই সাথে এই সার উৎপাদন ও বিক্রি করে গ্রামীণ অর্থনীতিতে তৈরি হয়েছে নতুন কর্মসংস্থান। কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়ন। এখানকার কৃষক দম্পতি মিনতি রানী ও কানাই চন্দ্র এখন ব্যস্ত সময় পার করছেন পরিবেশ বান্ধব ট্রাইকোডার্মা মিশ্রিত জৈব সার তৈরিতে। নিজেদের জমিতে ব্যবহারের পাশাপাশি এই সার বিক্রি হচ্ছে বাণিজ্যিকভাবেও। আমরা যে জৈব সারটা উৎপাদন করি ওটা মনে করেন বছরে ৮,০০০ থেকে ১০,০০০ কেজি উৎপাদন হয়। আমরা নিজেরাও জমিতে ব্যবহার করি, আবার অন্য কৃষকেরাও এইখান থেকে ৮ টাকা ১০ থেকে ১৫ টাকার দরে কিনে নেয়। RDRS এর সহযোগিতায় ধরলা জৈব সার উৎপাদন করতেছি। আমার এবছর উৎপাদন হয়েছে ১২০ মেট্রিক টন। আগামী বছর আমি ৪০০ মেট্রিক টন উৎপাদন করার লক্ষ্যমাত্রা ধার্য করেছি। দেশে বছরে প্রায় ৬৫ লাখ টন জৈব সারের চাহিদা রয়েছে, যার ৭৫% কাঁচামালই দেশে মজুদ আছে। সম্পূর্ণ বৈজ্ঞানিক ও প্রাকৃতিক উপায়ে তৈরি হচ্ছে এই সার। সঠিক উদ্যোগে এই চাহিদা পুরোপুরি অভ্যন্তরীণভাবে মেটানো সম্ভব। ১০০ কেজি জৈব সার তৈরি করতে প্রয়োজন হয় ৬০ কেজি গোবর, ৫ কেজি কচুরিপানা, ১০ কেজি খড় ও কাঠের গুঁড়ো, ১০ কেজি চা পাতা, ৫ কেজি ছাই, ৫ কেজি বাড়ির বর্জ্য, ১ কেজি ডিম ও মেহগনি ফলের খোসা, সাথে নালিগুড় ও ১০০ গ্রাম ট্রাইকোডার্মা পাউডার মিশিয়ে ৪৫ দিনেই তৈরি হয় এই বিশেষ জৈব সার ও তরল লিচেট। জৈব সার হিসাবে আমাদের একটু উপকার হয়েছে। দেখা যাচ্ছে জৈব সার জমিতে দিলে রাসায়নিক সারটা কম লাগার কারণে এখন আমাদের মনে করো যে খরচ কমে আসছে। এই কাজ হয় আমাদের খুব সুবিধে হয়েছে, প্রতিবাসী করি খাবার রাখছি। সারা বছরই আমাদের কর্মসংস্থান চলে এবং যখন উৎপাদন আমরা করি তখন আমাদের আরও ৫ জন বা বাড়ে, মোটতে ১৫-২০ জন আমরা কর্মসংস্থান করে চলাফেরা করতে। এই সার মাটির ক্ষতিকর ব্যাকটেরিয়া ও ছত্রাকজনিত রোগ প্রতিরোধ করে, বিশেষ করে মূল পচা ও ঢলে পড়া রোগ দূর করতে এটি দারুণ কার্যকরী। একই সাথে এটি রাসায়নিক সারের ব্যবহার প্রায় ২৫% পর্যন্ত কমিয়ে আনে। কুড়িগ্রাম অঞ্চলে রাসায়নিক সার এবং কীটনাশকের ব্যবহার কমিয়ে আনার লক্ষ্যে PKSF এর আর্থিক এবং কারিগরি সহায়তায় RDRS এর পক্ষ থেকে ৫ জন ট্রাইকো কম্পোস্ট সার উৎপাদনকারী উদ্যোক্তা তৈরি করছি, যারা বছরে প্রায় ৩৫ থেকে ৪০,০০০ কেজি ট্রাইকো কম্পোস্ট সার উৎপাদন করছে। কেবল কুড়িগ্রামই নয়, গাইবান্ধা, রংপুর ও লালমনিরহাটের কৃষকদের মাঝেও দিন দিন জনপ্রিয় হচ্ছে এই সার। নিজেদের চাহিদা মিটিয়ে উদ্যোক্তারা তা বাজারে বিক্রি করে আয় করছেন লাখ লাখ টাকা। তাদের নিজস্ব উদ্যোগে এবং আমাদের সার্বিক সহযোগিতায় তারা বিভিন্ন ধরনের ট্রাইকো কম্পোস্ট, ভার্মি কম্পোস্ট সহ অন্যান্য জৈব সারের জন্য বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়েছেন এবং তারা উৎপাদন করছেন এবং তারা ভালো সাড়া পাচ্ছেন এবং বাজার মূল্য ভালো পাচ্ছেন। আমরা তাদেরকে সার্বিক সহযোগিতা প্রদান করছি। সংশ্লিষ্টরা বলছেন জৈব সারের ব্যবহার জীববৈচিত্র্য রক্ষায় ভূমিকা রাখছে। কাশফিয়া রুহি, যমুনা নিউজ।
দর্শক এবার জানাবো পুঁজিবাজারের লেনদেনের খবর। ডিএসইতে প্রধান সূচক 41 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 5,898 পয়েন্টে। অন্যদিকে ডিএসইএসএ 6 পয়েন্ট বেড়ে 1,203 পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসই 30 সূচক বেড়েছে 11 পয়েন্ট, দাঁড়িয়েছে 2,220 পয়েন্টে। আজ হাত বদল হয়েছে 1,129 কোটি 39 লাখ টাকার শেয়ার। গতকাল লেনদেন হয়েছিল 966 কোটি 53 লাখ টাকার শেয়ার। দাম বেড়েছে 254টি প্রতিষ্ঠানের, কমেছে 58টির এবং অপরিবর্তিত ছিল 41টি প্রতিষ্ঠানের শেয়ারের দর। লেনদেনের ভিত্তিতে শীর্ষে আছে কুইন সাউথ টেক্সটাইল মিলস লিমিটেড। প্রতিষ্ঠানটির মোট 25 কোটি 17 লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। পরের অবস্থানে আছে লঙ্কা বাংলা ফাইন্যান্স ও মালিক স্পিনিং। দর্শক এবার জানাবো চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের খবর। সেখানে প্রধান সূচক সিএসপিআই প্রায় 60 পয়েন্ট বেড়েছে, দাঁড়িয়েছে 15,758 পয়েন্টে। সিএসসিএক্সে বেড়েছে 37 পয়েন্ট এবং সিএসই 30 সূচকে বেড়েছে 46 পয়েন্ট। সিএসইতে আজ হাত বদল হয়েছে 19 কোটি 2 লাখ টাকার শেয়ার। গতকাল লেনদেন হয়েছিল 11 কোটি 15 লাখ টাকার শেয়ার। লেনদেন হওয়া 255টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে 149টির, কমেছে 76টির, আর অপরিবর্তিত ছিল 30টি প্রতিষ্ঠানের শেয়ারের দর। দর্শক, এই ছিল আমার কাছে পুঁজিবাজারের সর্বশেষ আপডেট। চলে যাচ্ছি পরের সংবাদে। আবারও কানাডার নির্দিষ্ট কিছু পণ্যের উপর 50% নতুন করে শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী 30 দিনের মধ্যে কার্যকর হওয়া এই শুল্ক কানাডার ওয়াইন, হকি স্টিক, সিমেন্ট সহ বিভিন্ন পণ্যের উপর প্রযোজ্য হবে। তবে জ্বালানি সহ আগে থেকে খাতভিত্তিক শুল্কের আওতায় থাকা পণ্য এতে অন্তর্ভুক্ত নয়। হোয়াইট হাউসের দাবি, মার্কিন অ্যালকোহল, দুগ্ধজাত পণ্য ও গাড়ির ক্ষেত্রে কানাডা বৈষম্যমূলক আচরণ করায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ট্রাম্প এবার 1930 সালের ট্যারিফ অ্যাক্টের সেকশন 338 ব্যবহার করে শুল্ক আরোপ করছেন, যা আগে কখনো প্রয়োগ করা হয়নি। এদিকে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি এই পদক্ষেপকে যুক্তরাষ্ট্র, মেক্সিকো, কানাডা মুক্ত বাণিজ্য চুক্তির সরাসরি লঙ্ঘন বলে মন্তব্য করেছেন। হরমুজ প্রণালী পেরিয়ে এবার আরেক গুরুত্বপূর্ণ জলপথ বাব এল মানদেবে গড়ালো মধ্যপ্রাচ্য সংঘাত। যুক্তরাষ্ট্র ইরানের পাল্টাপাল্টি হামলার মাঝেই সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ জারি করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা, যা বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও বাণিজ্যের নতুন ঝুঁকি তৈরি করেছে। এদিকে ইরান জুড়ে টানা 10ম দিনের মতো অব্যাহত যুক্তরাষ্ট্রের হামলা। ইরানে হামলার উদ্দেশ্যে একের পর এক ছুটছে মার্কিন যুদ্ধবিমান। লাগাতার 10ম রাতের মতো জারি রয়েছে যুক্তরাষ্ট্রের অভিযান। সোমবার রাতভর দক্ষিণ ইরানের বন্দর, দ্বীপ ও কৌশলগত গুরুত্বপূর্ণ এলাকায় চলে মার্কিন হামলা। টার্গেট করা হয় সিরিক, কেশম দ্বীপ সহ বন্দর আব্বাস, সাবাহার পোর্ট ও কোনারাক শহর। জোরালো বিস্ফোরণ হয়েছে ইস্পাহান, বন্দর লেঙ্গে ও সিরাজে। জবাবে কুয়েত, বাহরাইন ও জর্ডানে মার্কিন স্থাপনা লক্ষ্য করে ড্রোন ছোড়ে ইরান। স্থল অভিযান চালালে যুক্তরাষ্ট্রকে তার ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি তেহরানের। তাদের এর পরিণাম ভোগ করতে হবে। আমার বিশ্বাস, যেসব জায়গায় স্থল অভিযানের ছক কষছে যুক্তরাষ্ট্র, ওইসব এলাকার মানুষ তাদের স্বাগত জানানোর অপেক্ষার প্রহর গুনছে। প্রতিরোধ গড়ে তোলার জন্য প্রস্তুত মানুষের সংখ্যাও কম নয়। এদিকে মধ্যপ্রাচ্যে সংঘাতের মধ্যেই সৌদি আরবের বিরুদ্ধে এডেন উপসাগরে নৌ অবরোধ জারি করেছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি, যা তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে। ইয়েমেনি সশস্ত্র বাহিনী সৌদি শত্রুর বিরুদ্ধে সামুদ্রিক অবরোধের ঘোষণা দিয়েছে। এটি অবরোধের বিপরীতে অবরোধ। এই ঘোষণা প্রকাশের সাথে সাথেই তা কার্যকর হবে। সৌদি আরব 12 বছর ধরে আমাদের জনগণের উপর অন্যায় ও নিপীড়নমূলক অবরোধ অব্যাহত রেখেছে। তারা সম্পদ লুণ্ঠন করেছে এবং স্থল, জল ও আকাশপথে বন্দর ও বিমানবন্দরগুলোর উপর সর্বাত্মক অবরোধ আরোপ করে রেখেছে। লোহিত সাগরে 3 মহাদেশের সংযোগস্থল বাব এল মানদেব প্রণালীর উপর নিয়ন্ত্রণ রয়েছে হুতি বিদ্রোহীদের, যেখান দিয়ে বিশ্বের মোট তেলের প্রায় 12% পরিবাহিত হয়। তবে হরমুজে অস্থিরতার জেরে বর্তমানে তা কয়েক গুণ বেড়েছে। জলপথটিতে সৌদি আরবের ইস্ট ওয়েস্ট পাইপলাইন প্রতিদিন সর্বোচ্চ 70 লাখ ব্যারেল তেল পরিবহন করতে সক্ষম। অনিক রহমান, যমুনা নিউজ। দর্শক, এই ছিল বিজনেস টুডের এখনকার আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।